তাহলে কি বললাম যে বিজনেসে তোমাকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে অ্যাকাউন্টের থ্রু দিয়ে। রাম অ্যাকাউন্ট, স্যাম অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের থ্রু দিয়ে তোমাকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। তো অ্যাকাউন্ট কত ধরনের হয় সেটা দেখতে হবে। তোমরা তোমাদের বইতে প্রথম পেজে দেখতে হবে যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস বলে রয়েছে। ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস বলে রয়েছে কি? তো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, এই যে আমি বললাম রাম অ্যাকাউন্ট, স্যাম অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, ইলেকট্রিসিটি এক্সপেন্স অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, এগুলো ক্যাটেগরি রয়েছে। ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ফার্স্ট ক্যাটেগরি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট কি ইন্ডিকেট করবে? পার্সোনাল অ্যাকাউন্ট ইন্ডিকেট করবে পার্সনকে। কাকে ইন্ডিকেট করবে? পার্সন। ইট রিলেটস টু পার্সন, ইট রিলেটস টু পার্সন। আর প্রথম ডেতে আমি বলেছিলাম যে পার্সনের মিনিংয়ে কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নেই, যে কোনো এন্টিটি রয়েছে যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকে আমরা বলবো পার্সন। যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে তাকে আমরা বলবো পার্সন। তো কোম্পানি পার্সন, যে কোনো অর্গানাইজেশন পার্সন। তার মানে পার্সোনাল অ্যাকাউন্টে যে কোনো পার্টির নাম এসে যাবে। পার্টির নাম, সাপোজ তুমি কোনো অর্গানাইজেশনকে সেল করেছো, ক্লাবকে সেল করেছো, ক্লাব, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট এসে যাবে। ধরো তুমি কোনো ব্যাংককে সেল করেছো, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্টে এসে যাবে। সাপোজ তুমি কোনো ইউনিভার্সিটিকে সেল করেছো, পার্সোনাল অ্যাকাউন্ট এসে যাবে। স্কুলকে সেল করেছো, স্কুলও পার্সোনাল অ্যাকাউন্ট এসে যাবে। ঠিক আছে, যার সাথে বিজনেস ডিল করছে, যে পার্সনের সাথে, সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে নাম আসবে সব, পার্টির নাম। এরপরে রিয়েল অ্যাকাউন্ট রয়েছে। রিয়েল অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে? যে অ্যাসেট বা প্রপার্টি বোঝাবে, অ্যাসেট বা প্রপার্টি বোঝাবে। এক্সাম্পল, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ তো অ্যাসেট। ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে বলা হচ্ছে। বিল্ডিং অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট। বিল্ডিং অ্যাকাউন্ট এটা, এটা তো ফিক্সড অ্যাসেট না। রিয়েল অ্যাকাউন্ট রিলেটস টু অ্যাসেট। অ্যাসেটের ডেফিনেশন প্রথমেই বলে দিয়েছি ফার্স্ট ডেতে, যেটা তোমার কন্ট্রোলে রয়েছে, যেটাকে কাজে লাগিয়ে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাচ্ছ, সেটাই হচ্ছে অ্যাসেট। তো তোমাকে অ্যাকাউন্ট দিয়ে দিয়ে মেনটেন করতে হবে। বিল্ডিং অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, যে কোনো অ্যাসেট রিলেটেড বোঝালে কোন ক্যাটেগরিতে এসে যাবে? রিয়েল অ্যাকাউন্টের ক্যাটেগরিতে। এরপরে এসে যাও নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি বোঝাবে? এক্সপেন্স বোঝাবে বা লস বোঝাবে, ইনকাম বোঝাবে বা গেন বোঝাবে। ঠিক আছে, এই চারটে বোঝাবে। এক্সপেন্স বা লস, এক্সপেন্স বা লস, ইনকাম বা গেন, ইনকাম বা গেন। এক্সপেন্স লসের কিছুটা ডিফারেন্স রয়েছে। লস কি? ধরো তোমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সেটা লস, সেটা এক্সপেন্স তুমি বলবে না যদি তুমি ডিফারেন্স জানতে চাও। কিন্তু লস বোঝাক, এক্সপেন্স বোঝাক, দুটোই নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে আসে। সিমিলারলি গেন বা ইনকাম, ধরো কোনো অ্যাসেট সেল করে তোমার লাভ হয়েছে, সেটাকে তুমি গেন বলবে। ঠিক আছে, সাপোজ বিল্ডিং সেল করে লাভ হয়েছে, ফার্নিচার সেল করে লাভ হয়েছে, সেটা তোমার কাছে গেন। কিন্তু ইনকাম হচ্ছে নর্মাল যে বিজনেস অ্যাক্টিভিটি থেকে পাচ্ছ, ঠিক আছে, সেল করে যে টাকা পাচ্ছ, কমিশন পাচ্ছ, সেগুলো ইনকাম। তো দুটোই আসবে নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে। তাহলে দেখে নিয়েছো, এবার তাহলে ক্লাসিফাই করো। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট কার আন্ডারে আসবে? রিয়েল, তাহলে আমি শর্টে আর লিখবো। ক্যাপিটাল কার আন্ডারে আসবে? ক্যাপিটাল উইল কাম আন্ডার পার্সোনালি হবে, কারণ ক্যাপিটাল অ্যাকাউন্টটা কার? মালিকের।
তো ক্যাপিটাল অ্যাকাউন্ট রেখে তুমি কি ইন্ডিকেট করতে চাইছো? যে মালিকের এত টাকা রয়েছে, তুমি মালিককেই ইন্ডিকেট করতে চাইছো। তো ইট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট। ওয়েজেস, এক্সপেন্স, নমিনাল অ্যাকাউন্ট। রেন্ট, এক্সপেন্স, it is nominal account. আচ্ছা, এটা বিল্ডিং। রেন্ট nominal account, building real account, interest received nominal account, income বোঝাচ্ছে তাই তো? ইনভেস্টমেন্ট, রিয়েল অ্যাকাউন্ট। যে কোনো অ্যাসেট বোঝালেই তোমার রিয়েল অ্যাকাউন্ট এসে যাবে। ড্রয়িংস, ড্রয়িংস কি হবে? ড্রয়িংস মানে কি? মালিক যে টাকা তুলে নিয়ে যায়। ড্রয়িং অ্যাকাউন্টের থ্রু দিয়ে তুমি কি ইন্ডিকেট করতে চাইছো? মালিকের এত টাকা তুলে নিয়ে গেছে, মালিককে ইন্ডিকেট করতে চাইছো এত টাকা নিয়ে গেছে। তার মানে ড্রয়িং আর ক্যাপিটাল দুটো অ্যাকাউন্ট হবে, মালিকের অ্যাকাউন্ট মালিককে ইন্ডিকেট করবে, সুতরাং এটা পার্সোনাল অ্যাকাউন্টই হবে। মেশিনারি, রিয়েল অ্যাকাউন্ট। মোটর কার, রিয়েল। মোহনলাল, পার্সোনাল। ডিসকাউন্ট, দেখো ডিসকাউন্ট দু ধরনের হয়, ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউ। যখন সাইলেন্ট রয়েছে, বলা নেই কি ডিসকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউ মানে কি তুমি ডিসকাউন্ট দিচ্ছ, লস। ডিসকাউন্ট রিসিভ মানে তুমি কারো কাছ থেকে পারচেস করেছিলে, সে তোমাকে টাকা ছেড়ে দিচ্ছে, ইনকাম। তো যখন সাইলেন্ট রয়েছে, বলা নেই কি সেটা অ্যালাউ না রিসিভ, তাহলে সেটা হবে অ্যালাউ। ঠিক আছে, যখন কিছু বলা নেই তখন অ্যালাউ। তো এটা অ্যালাউ হলে কি হবে? এক্সপেন্স, নমিনাল। স্যান্ডি ডেটার্স, পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সন বোঝাচ্ছে। ডেটার্স মানে কি বলেছিলাম, যে ডেটার্স মানে যাদেরকে তুমি ধারে সেল করেছো, পার্টি টু হোম ইউ সোল্ড গুডস অন ক্রেডিট, যাকে তুমি ধারে সেল করেছো, তো পার্সনকেই বোঝাচ্ছে। এখানে সান্ড্রি ওয়ার্ডস মিনস অনেকজন আছে, সান্ড্রি মিনস অনেকজন রয়েছে, অনেকজনের টাকা মিলে এত টাকা। ক্যাসেট ব্যাংক, রিয়েল। পোস্টেজ টেলিগ্রাম, নমিনাল। পোস্ট অফিস রিলেটেড, ধরো কুরিয়ার করেছো পোস্ট অফিসের থ্রু দিয়ে, সাপোজ রেভিনিউ টিকিট কিনেছো ওখান থেকে, তো সব ওই হেডে দেখাতে হবে, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম। সান্ডিক এডিটার্স, পার্সোনাল। গুডউইল, গুডউইল, রিয়েল। অ্যাসেট না। স্টক, রিয়েল। ফার্নিচার, রিয়েল। ডিভিডেন্ড রিসিভ, nominal. Right, dividend means if you buy share you will get dividend, it is return on investment, in share invest করলে ডিভিডেন্ড পাবে। পারচেজ, nominal। এক্সপেন্স, nominal। সেলস, nominal। ক্যারেজ ইনওয়ার্ড, nominal। ডান। তাহলে এগুলো কেন করা হলো? এর পরের কাজ রয়েছে
অ্যাকাউন্টসে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। প্রত্যেকটা ট্রানজেকশানের মিনিমাম দুটো অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা ট্রানজেকশানের মিনিমাম দুটো অ্যাকাউন্ট থাকবে। তোমাকে একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। প্রত্যেকটা ট্রানজেকশানে দুটো অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? তো রুলস লেখা রয়েছে, আমরা দেখে নেব রুলসের নাম কি আছে। গোল্ডেন রুল, ট্র্যাডিশনাল ব্যাকেটে গোল্ডেন রুল রয়েছে তোমাদের বইতে, দেখো যারা দেখতে পাচ্ছ না এখানে, ঠিক আছে? রুলস ফর ডেবিট ক্রেডিট, রুলস ফর ডেবিট ক্রেডিট, ট্রেডিশনাল ব্যাকেটে গোল্ডেন, গোল্ডেন রুল। তো পার্সোনাল অ্যাকাউন্টে তাহলে কি বললাম, যে তোমার প্রত্যেকটা ট্রানজেকশানে দুটো অ্যাকাউন্ট থাকবে, মিনিমাম দুটো অ্যাকাউন্ট থাকবে, একটাকে ডেবিট করতে হবে আর একটাকে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? কোন অ্যাকাউন্টটা কখন ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা কখন ক্রেডিট হবে, সেটা এই রুল ফলো করে, যেটা হচ্ছে গোল্ডেন রুল, যেটা হচ্ছে গোল্ডেন রুল। মর্নিং। বলছি যে 8টার যে ব্যাচটা, তাদের ছুটির পর 10 মিনিট টাইম হবে, 5-7 মিনিট কথা বলার ছিল। ঠিক আছে, 5-7 মিনিট আগে সবার হবে তো? আচ্ছা 5 মিনিট আগে ছেড়ে দিই তো। 5 মিনিট আগে একটু ছেড়ে দেবেন, 8টার যে ব্যাচটা ওদের সাথে একটু কথা। ঠিক আছে, সুমন স্যার ব্যাচ ফ্রেন্ডও দেওয়া আছে, 8টার ব্যাচটা শেষ করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেক ট্রানজেকশানের দুটো অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টকে তোমাকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। আর এখনই দেখে এলে যে কোন অ্যাকাউন্ট কোন ক্যাটেগরিতে হয়ে থাকে। এবার আমরা রুল দেখব যে কোন অ্যাকাউন্ট কখন ডেবিট হবে, কোন অ্যাকাউন্ট কখন ক্রেডিট হবে। পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট কখন হবে? পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যে কোনো পার্টি, সে পার্টিকে তুমি কখন ডেবিট করবে? পার্সোনাল অ্যাকাউন্ট মানে কি? পার্টি। তো পার্টিকে কখন ডেবিট করবে? যদি সে রিসিভার হয়। যদি তুমি ট্রানজেকশানে দেখো যে ওই পার্টি রিসিভার, কোনো কিছু রিসিভ করছে, হতে পারে গুডস, হতে পারে টাকা, তো রিসিভার যদি হয়ে থাকে তাহলে সেই পার্টিকে কী করতে হবে? ডেবিট করতে হবে। কোনো ট্রানজেকশানে যদি ওই পার্টি, ওই ট্রানজেকশানে কোনো একটা ট্রানজেকশান হয়েছে, সেই ট্রানজেকশানে পার্টি মানে পার্সোনাল অ্যাকাউন্ট মানে পার্টি বোঝায়, সে পার্টি কি হয়ে গেছে? গিভার হয়ে গেছে, মানে সে কিছু দিচ্ছে, তাহলে তার অ্যাকাউন্টে কী করতে হবে? ক্রেডিট করতে হবে। কোনো ট্রানজেকশানে পার্টি যদি রিসিভার হয়, হ্যাঁ ব্যাংকে উল্টো, এখানে উল্টো, রিসিভার যদি হয় কোনো পার্টি তাহলে ডেবিট করবে, যদি গিভার হয় সেই পার্টি কোনো ট্রানজেকশানে তাহলে ক্রেডিট করবে। তাহলে গোল্ডেন রুল কি? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে গোল্ডেন রুল হচ্ছে ইন পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। রিয়েল অ্যাকাউন্টের কেসে, রিয়েল অ্যাকাউন্ট বলেছিলাম অ্যাসেট বোঝাচ্ছে, অ্যাসেট। যদি তোমার বিজনেসে কোনো কোনো একটা ট্রানজেকশান হয়েছে সেটাই তো রেকর্ড করতে হবে, কোনো একটা ট্রানজেকশান হয়েছে সেটাই তো রেকর্ড করতে হবে। কোনো ট্রানজেকশানে যদি তোমার অ্যাসেট আসে, অ্যাসেট আসতে থাকে, তাহলে বলেছি কি প্রত্যেক ট্রানজেকশানে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে। তুমি দেখলে যে তুমি একটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করলে যেটা অ্যাসেট অ্যাকাউন্ট, আর অ্যাসেট আসছে তোমার অর্গানাইজেশনে, তাহলে সেই অ্যাসেট অ্যাকাউন্টে কী করতে হবে? ডেবিট করতে হবে যদি সেই অ্যাসেটটা আসে। তাহলে রিয়েল অ্যাকাউন্টে কোনো অ্যাসেট যদি এসে থাকে সেটাকে ডেবিট করতে হবে, কারণ রিয়েল অ্যাকাউন্ট বলতে অ্যাসেটকেই বোঝায়। ক্রেডিট কখন করবে? যদি সেই অ্যাসেটটা চলে যায়, ঠিক আছে? কোনো অ্যাসেট এলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। ইন রিয়েল অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজেস আউট ক্রেডিট, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজেস আউট ক্রেডিট, ঠিক আছে? ইন নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট বলতে যেখানে তোমার এক্সপেন্স থাকছে,
লস থাকছে, ডেবিট কখন করবে? এক্সপেন্স লস বোঝালে ডেবিট করবে, ইনকাম গেন থাকলে ক্রেডিট করবে। তাহলে রেন্ট অ্যাকাউন্ট কি হবে? যদি ভাড়া দিয়ে থাকো ডেবিট হবে, ওয়েজেস ডেবিট হবে, ইনকাম যে কোনো ইনকামের অ্যাকাউন্ট কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। সাপোজ ডিভিডেন্ড পেয়েছো, ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে বিজনেসে যত ধরনের অ্যাকাউন্ট হতে পারে সব অ্যাকাউন্টকে তিনটে ক্যাটেগরিতে ডিভাইড করা হবে, পার্সোনাল, রিয়েল, নমিনাল। ডিভাইড করার পরে দেখতে হবে ওই ক্যাটেগরিতে কি রুল বলা আছে। পার্সোনালে বলা আছে রিসিভারকে ডেবিট করতে হবে, গিভারকে ক্রেডিট করতে হবে। তাহলে তোমাকে দেখতে হবে ট্রানজেকশানে যে পার্টির সাথে তোমার ডিলিং হচ্ছে সে পার্টি রিসিভার হয়েছে কি গিভার হয়েছে ওই ডিলিংয়ে। যদি সে রিসিভার হয় তাহলে ডেবিট করতে হবে তার অ্যাকাউন্টকে, যদি সে গিভার হয় তাহলে তার অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। সিমিলারলি কোনো ট্রানজেকশানে যদি তুমি দেখো যে তোমার অ্যাসেট আসছে, সাউথ ফার্নিচার পারচেজ করেছো, তার মানে কি অ্যাসেট আসছে, তো রিয়েল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, মানে ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। অ্যাসেট আসছে, অ্যাসেট অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট। সিমিলারলি তোমার যদি কোনো ট্রানজেকশানে ওই ট্রানজেকশানে সাপোজ তুমি টাকা দিয়ে দিয়েছো ফার্নিচার তো কিনেছো, টাকা দিয়ে দিয়েছো, তার মানে তোমার কি চলে গেছে? ক্যাশ চলে গেছে। সো কি চলে গেছে? ক্যাশ, ক্যাশ ক্রেডিট করতে হবে। ফার্নিচার এসেছে, ফার্নিচার ডেবিট, ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। তো নমিনাল অ্যাকাউন্টে তুমি ঘুমিয়ে যাচ্ছ নাকি? নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স লস ডেবিট হবে, ইনকাম গেন ক্রেডিট হবে। তাহলে এখানে কিছু এক্সাম্পলস রয়েছে, আমরা দেখে নেব। ওই গোল্ডেন রুলের নিচেই দেখো এক্সাম্পল রয়েছে। সোচটি কি করেছে? বিজনেস, সোসি বিজনেস স্টার্ট করেছে উইথ কত টাকা দিয়ে? 1 লাখ ইন ক্যাশ। 1 লাখ দিয়ে বিজনেস স্টার্ট করেছে, পেয়েছো? তো এখানে কি বলেছিল? আমরা যখন অ্যাকাউন্টিং কনসেপ্টের চ্যাপ্টারে কি দেখে এসেছি যে মালিক ও তার বিজনেস আলাদা। সেপারেট এন্টিটি কনসেপ্টে বলা আছে ওনার অ্যান্ড ইটস বিজনেস আর টু ডিফারেন্ট সেপারেট এন্টিটিস, দুটো আলাদা সেপারেট এন্টিটি মালিক ও তার বিজনেস। তাহলে এখানে কটা অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে তোমাকে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে। ক্যাশ আসছে বিজনেসে, আর কে দিচ্ছে সেটা? ওনার দিচ্ছে। ক্যাশ আসছে বিজনেসে আর ওনার দিচ্ছে, তার মানে দুটো অ্যাকাউন্ট কি কি? ক্যাশ অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট তুমি তো বলতে পারতে যে ওনার অ্যাকাউন্ট, কি? ওনার তো বলতে পারতে যে ওনার অ্যাকাউন্ট করবো, না, ওনার অ্যাকাউন্ট করা যাবে না। মালিকের সাথে ডিলিং হলে অলওয়েজ দুটো অ্যাকাউন্টের থ্রু দিয়ে হবে, ক্যাশ বা ড্রয়িং। ক্যাশ বা ড্রয়িং যদি নিয়ে আসে কোনো কিছু বিজনেসে তখন ক্যাপিটাল, নিয়ে গেলে ড্রয়িং, এই দুটো অ্যাকাউন্টই হবে। ঠিক আছে, তো ওনার অ্যাকাউন্ট বলে কিছু হয় না। তো ক্যাশ কি টাইপের অ্যাকাউন্ট? রিয়েল অ্যাসেট। আর ক্যাপিটাল কি টাইপের অ্যাকাউন্ট শিখেছো? পার্সোনাল। তাহলে আমাদের যে ট্রানজেকশন হয়েছে, যদি তুমি বিজনেসের দিক থেকে দেখো, বিজনেসে ক্যাশ আসছে, তো ক্যাশ কামস ইন লিখেছে, ক্যাশ তো আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আরেকটা অ্যাকাউন্ট কি হয়েছে? ক্যাপিটাল। ক্যাপিটাল কার অ্যাকাউন্ট বললাম? মালিকের অ্যাকাউন্ট, ওনার্স অ্যাকাউন্ট। তো ওনার এখানে গিভার কি গিভার নয়? গিভার। মালিক কি দিচ্ছে? টাকা দিচ্ছে বিজনেসে। তুমি এদিকে দেখো, সেপারেট এন্টিটি কনসেপ্ট বলছে যে মালিক ও তার বিজনেস আলাদা,
তুমি বলতে পারো না যে আমারই তো বিজনেস, আমিই তো চালাচ্ছি। না, অ্যাকাউন্টসের কনসেপ্টে মালিক ও তার বিজনেস আলাদা। মালিক টাকা দিলে বিজনেস সেটা লিখে রাখবে, আর বিজনেস থেকে যখন তুলে রাখবে, মানে তুলে নিয়ে যাবে, তখনও বিজনেস লিখে রাখবে। তো সেই হিসাবে মালিককে আলাদা করে দেওয়া হয়েছে, যে তুমি আলাদা, বিজনেস আলাদা। এখন তুমি যে কাজটা করছো সেটা কার বিহাফে করছো? বিজনেসের বিহাফে করছো। বুঝতে পারলে? তো সেই হিসাবে মালিক হয়ে গেল গিভার। মালিক কাকে দিচ্ছে টাকা? বিজনেসকে দিচ্ছে। তো গিভার কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, এরপরের ট্রানজেকশন কি আছে? পারচেজ গুডস ফর ক্যাশ। গুডস পারচেজ হয়েছে কার কাছ থেকে? গুডস ফর ক্যাশ মানে ক্যাশেই পারচেজ হয়েছে। তো প্রথম কথা তো গুডস পারচেজ হয়েছে। আর আমি বলে রাখি, গুডস রিলেটেড যখনই ডিলিং হবে তখন অলওয়েজ কি এসে যাবে? পারচেজ অ্যাকাউন্ট। গুডস অ্যাকাউন্ট বলে কিছু হয় না। গুডস অ্যাকাউন্ট বলে কিছু হয় না। যখনই গুডস রিলেটেড ডিলিং হবে, গুডসের কথায় আসবে, গুডস রিলেটেড যে কোনো ট্রানজেকশন হবে, তখন পারচেজ অ্যাকাউন্ট চলে আসবে। ঠিক আছে? সাপোজ গুডস গুডস কিনেছো, গুডস মালিক নিয়ে গেছে, ঠিক আছে, গুডস তুমি ডিস্ট্রিবিউট করে দিয়েছো, পারচেজ অ্যাকাউন্ট এসে যাবে। তাহলে পারচেজ অ্যাকাউন্ট কি টাইপের অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, খরচা, এক্সপেন্স। ক্যাশ কি টাইপের অ্যাকাউন্ট? রিয়েল। পার্সোনাল অ্যাকাউন্টে, সরি পার্সোনাল এই তো নমিনাল, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স, যেহেতু এক্সপেন্স তো ডেবিট। আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে ক্যাশ তোমার চলে যাচ্ছে, পে করে দিয়েছো, গোজ আউট ক্রেডিট। তারপরটা কি আছে? গুডস সোল্ড ফর ক্যাশ, ক্যাশে সেল করেছো, ক্যাশ টু সেলস। ক্যাশ এসেছে, রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন? ডেবিট। সেলস তোমার ইনকাম, তাই তো, নমিনাল অ্যাকাউন্ট, ক্রেডিট। এরপরে দেখো পারচেজ ফার্নিচার ইন ক্যাশ, ফার্নিচার এসেছে, রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার কামস ইন। আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু ক্যাশ চলে গেছে, ক্রেডিট। ডেবিট ক্রেডিট কমপ্লিট। এরপরে ওয়েজেস, পেড ওয়েজেস। ওয়েজেস তোমার কি অ্যাকাউন্ট? নমিনাল, এক্সপেন্স ডেবিট, ক্যাশ রিয়েল চলে গেছে, ক্রেডিট। ঠিক আছে? গুডস রিলেটেড কটা অ্যাকাউন্ট আছে? গুডস রিলেটেড, গুডস রিলেটেড কটা অ্যাকাউন্ট আছে দেখো, 4টে অ্যাকাউন্ট আছে। তুমি যখন গুডস পারচেজ করবে তখন কি হবে? গুডস পারচেজ অ্যাকাউন্ট। যখন গুডস সেল করবে তখন গুডস সেলস অ্যাকাউন্ট। যখন রিটার্ন করবে তখন পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট, মানে গুডস অ্যাকাউন্ট হবেই না, গুডস অ্যাকাউন্ট হবেই না, গুডস অ্যাকাউন্ট কখনোই হবে না। যখন গুডস পারচেজ করবে তখন পারচেজ অ্যাকাউন্ট, যখন গুডস সেল করবে তখন সেলস অ্যাকাউন্ট, যখন গুডস রিটার্ন হবে তখন পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। গুডস রিটার্ন বলতে মানে পারচেজ করেছিল আবার রিটার্ন করে দিচ্ছি, মানে তোমার দরকার নেই, হতে পারে ডিফেক্টিভ এসেছে। ঠিক আছে? তো গুডস পারচেজ করেছিলে, রিটার্ন করছো, তখন পারচেজ রিটার্ন। আর সেল করেছিলে, রিটার্ন এসেছে, তখন সেলস রিটার্ন। তো এখানে তুমি আরেকটা ওয়ার্ডস লিখে দাও, দুটো ওয়ার্ডস লেখো কি পারচেজ রিটার্নকে অল্টারনেটিভলি বলা হয় রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড। ঠিক, পারচেজ রিটার্নকে অল্টারনেটিভলি কি বলে? রিটার্ন আউটওয়ার্ড। লিখে রাখো, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। সেলস রিটার্নকে অল্টারনেটিভলি বলা হয় রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, ইনওয়ার্ড।
সেলস পারচেজ করলেন কোনো কারণে, না না পারচেজ তো আপনি ডে টু ডে বিজনেসে করলেন, এরপরে কোনো কারণে রিটার্ন করছেন, হতে পারে ডিফেক্টিভ আছে, তখন পারচেজ অ্যাকাউন্টে আর দেখানো হবে না, তার জন্য সেপারেট একটা অ্যাকাউন্ট বানিয়ে দেওয়া হবে, যে পারচেজ রিটার্ন আলাদা অ্যাকাউন্টে দেখানো হবে। এর ফলে কি হবে, আমি যদি সারা মাসের দেখতে চাই বা সারা বছরের দেখতে চাই টোটাল কত পারচেজ রিটার্ন হয়েছে, তাহলে আমি ওই অ্যাকাউন্টে গেলে জানতে পেরে যাব যে আমার টোটাল এত টাকার পারচেজ রিটার্ন হয়েছে। ঠিক আছে। এরপরে এসে যাও সেলস রিটার্ন। সেলস রিটার্ন তো এই একই, যেটাকে আমরা রিটার্ন ইনওয়ার্ড বলছি। দেখো নাম থেকেই তুমি বুঝতে পারবে, সেলস পারচেজ রিটার্ন তো ওটা লেখাই রয়েছে, কিন্তু রিটার্ন আউটওয়ার্ড মানে কি, তুমি রিটার্ন ইনওয়ার্ড আউটওয়ার্ড এর মধ্যে গন্ডগোল করবে, কনফিউজ করবে। আমি যেটা বলে দিচ্ছি, দেখো ট্রিক আছে কি, রিটার্ন আউটওয়ার্ড মানে কি, বেরিয়ে যাচ্ছে, আউটওয়ার্ড তার মানে পারচেজ করেছিলে আগে, এখন বেরিয়ে যাচ্ছে, রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড বলতে আবার ঘুরে আসছে, ইনওয়ার্ড মানে ভেতরে আসছে, সেলস রিটার্ন। আচ্ছা, ও তো তুমি এখন যে রুলটা দেখলে, ওটা কোন রুল দেখলে, গোল্ডেন রুল। আরও একটা রুল রয়েছে যেটা হচ্ছে মডার্ন রুল। ঠিক আছে, তুমি যেই রুল ফলো করেই করো না কেন সেই রেজাল্ট একই হবে। ঠিক আছে, ওখানে অ্যাকাউন্টসকে কটা ক্যাটেগরিতে ভাগ ভাগ করেছিল, না তিনটে ক্যাটেগরিতে, পার্সোনাল, রিয়েল, নমিনাল। কিন্তু মডার্ন রুল ওইরকম কিছু ভাগ করেনি, এটা আলাদাভাবে দেখিয়েছে। মডার্ন রুলে বলেছে কি, অ্যাসেটের একটা ক্যাটেগরি, লায়াবিলিটির একটা ক্যাটেগরি, ক্যাপিটাল একটা আলাদা, রেভিনিউ আর এক্সপেন্সেস। রেভিনিউ বলতে সব ধরনের ইনকাম, রেভিনিউ বলতে সব ধরনের ইনকাম, এক্সপেন্স বলতে সব ধরনের এক্সপেন্স লস, আর ক্যাপিটাল তো একটা আলাদা অ্যাকাউন্ট, মালিকের অ্যাকাউন্ট। লায়াবিলিটি যে কোনো ধরনের লায়াবিলিটি, তার ক্যাটেগরি আলাদা, অ্যাসেটের ক্যাটেগরি আলাদা। এবার এখানে রুল কি রয়েছে, এখানে বলছে যদি তোমার কোনো ট্রানজেকশানে যদি অ্যাসেট বাড়ে, কোনো ট্রানজেকশানে যদি অ্যাসেট ইনক্রিজ হয়, তাহলে সেই অ্যাসেট অ্যাকাউন্টকে তুমি কি করবে, ডেবিট। কোনো ট্রানজেকশানে যদি অ্যাসেট কমে, তাহলে সেই অ্যাকাউন্টকে কি করবে, ক্রেডিট। If in any transaction asset increases, then you need to debit it. If it decreases, then you need to credit it. Similarly, in liability case, in case of liability also, it will go in reverse direction. If the liability decreases, then it is to be debited. It is to be debited. Liability decreases. If liability increases, it is to be credited. তাহলে অ্যাসেটের থেকে লায়াবিলিটি রিভার্স ডাইরেকশনে যাচ্ছে, মানে অ্যাসেটে যেভাবে হচ্ছিল তার উল্টো। ঠিক আছে, অ্যাসেটের ডেবিট করছিলাম কখন, যদি ইনক্রিজ হয় তখন আমরা ডেবিট করছিলাম, এখন মানে লায়াবিলিটির কেসে যদি ইনক্রিজ হয় তখন কি করব, ক্রেডিট করব। তার মানে অ্যাসেট লায়াবিলিটির উল্টো রুল রয়েছে, এটা মনে রাখবে। ক্যাপিটাল, ক্যাপিটাল তো এক ধরনের লায়াবিলিটি, বলেছিলাম যে মালিকের বিজনেসের দিক থেকে যদি দেখো সেটাও এক ধরনের লায়াবিলিটি, কারণ টাকা নিয়েছে কার কাছ থেকে, মালিকের কাছ থেকে বিজনেস। তো ক্যাপিটাল অ্যাকাউন্টও লায়াবিলিটির যে রুল সেটা ফলো করবে। লায়াবিলিটি রুলে কি ছিল, যদি লায়াবিলিটি ইনক্রিজ হয় ক্রেডিট, তাহলে ক্যাপিটালেও সেম রুল হবে, যদি ক্যাপিটাল ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে, ডিক্রিজ হলে ডেবিট। রেভিনিউ ওই লায়াবিলিটি বা ক্যাপিটালের রুল ফলো করবে, রেভিনিউ লায়াবিলিটি বা ক্যাপিটালের রুল ফলো করবে, একই রুল। এক্সপেন্স, এক্সপেন্স কার রুল ফলো করবে, অ্যাসেটের।
তার মানে এক্সপেন্স আর অ্যাসেট যদি বাড়তে থাকে তাহলে ডেবিট হবে, যদি কমতে থাকে ক্রেডিট হবে। আর তিনটে যে ক্যাটেগরি রয়েছে, ক্যাপিটাল, লায়াবিলিটিস, রেভিনিউ, এই তিনটে ক্যাটেগরি কোনো কারণে যদি তোমার ব্যালেন্স বাড়তে থাকে তাহলে ক্রেডিট, কমতে থাকলে ডেবিট। ঠিক আছে, এটা হচ্ছে মডার্ন রুল। মডার্ন রুল। এই দুটো রুলের বেসিসে তোমাকে ট্রানজেকশন রেকর্ড করতে হবে প্রাইমারিলি। রেকর্ড করার পরেও কাজ আছে। এই দুটো রুলের মধ্যে যে কোনো রুল দিয়ে তুমি মানে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েও তুমি করতে পারো বা দুটো দিয়েও করতে পারো, কিন্তু রেজাল্ট সেই একই বেরোবে। ঠিক আছে, রেজাল্ট একই বেরোবে। সাইলেন্ট করো। এরপরে এসে যাও অ্যাসাইনমেন্ট 2, যেখানে লেখা রয়েছে রিসিভ ক্যাশ ফ্রম অমিত। যেখানে লেখা রয়েছে রিসিভ ক্যাশ ফ্রম অমিত, রিসিভ ক্যাশ ফ্রম অমিত পেয়েছো? রিসিভ ক্যাশ ফ্রম অমিত অ্যাকাউন্ট নাম্বার 1 কি আছে? অ্যাকাউন্ট নাম্বার 1 কি আছে? আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার 1 অ্যাকাউন্ট নাম্বার 2 বলতে তোমার প্রত্যেকটা ট্রানজেকশনে বলেছিলাম যে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে। তাহলে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করো। অমিতের কাছ থেকে ক্যাশ পেয়েছো, রিসিভ ক্যাশ ফ্রম অমিত। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট টু অ্যাকাউন্টস। ফার্স্ট অ্যাকাউন্ট ইজ ক্যাশ, ক্যাশ এসেছে, এটা একটা অ্যাকাউন্ট। অ্যান্ড দেন আনাদার অ্যাকাউন্ট ইজ অমিত অ্যাকাউন্ট, হুইচ ইজ পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, অমিতের কাছ ট্রানজেকশন কি হয়েছে, অমিতের কাছ থেকে টাকা এসেছে, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট একটা, আরেকটা হচ্ছে অমিত অ্যাকাউন্ট। আর কিছু অ্যাকাউন্ট হতে পারে কি বলো? তুমি যদি এবার বলো যে ক্যাটেগরি কোন ক্যাটেগরিতে আসো, ওই যে তিনটে ক্যাটেগরি আমরা দেখে এসেছিলাম, তো ক্যাশ কোন ক্যাটেগরিতে? রিয়েলে। আর অমিত কোন ক্যাটেগরিতে? পার্সোনাল। এরপরেরটা পারচেজ গুডস ফ্রম পবন অন ক্রেডিট। পবনের কাছ থেকে গুডস পারচেজ করেছো অন ক্রেডিটে, তাহলে তোমার এক তো পারচেজ, কিছুক্ষণ আগে বলেছিলাম যে গুডস রিলেটেড যখনই কোনো ট্রানজেকশন হবে, গুডস পারচেজ করেছে, গুডস সেল নয়, সেল হলে তো সেল হবে, গুডস পারচেজ করেছে, গুডস মালিক নিয়ে চলে গেছে, গুডস ডিস্ট্রিবিউট করে দিয়েছো, সব কেসেই কি আসবে? পারচেজ অ্যাকাউন্ট এসে যাবে। তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট করো। পারচেজ একটা অ্যাকাউন্ট, আর একটা দেখো এখানে অন ক্রেডিট হয়েছে। অন ক্রেডিট মিনস ধারে বলছে, তো ধারে যেহেতু রয়েছে তো আমরা ক্যাশ অ্যাকাউন্টকে লিখতে পারি? ক্যাশ তো হয়নি, ক্যাশ তো যায়নি, ক্যাশের আউটফ্লো তো হয়নি, তো পवन অ্যাকাউন্ট এসে যাবে, পার্টি এসে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট না লিখলেও চলবে, যেহেতু আমার উপরে লেখা রয়েছে অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট কীভাবে লিখতে হয়, এখনই যেভাবে আমি লিখলাম, এ লিখে এভাবে সি, এ সি এভাবে লিখতে হয়। ফেড ক্যাশ টু পवन, এখানে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করো, কি কি অ্যাকাউন্ট থাকতে পারে? ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড পवन অ্যাকাউন্ট। ঠিক আছে, সোল্ড গুডস ফর ক্যাশ, একটা তো সেল, একটা তো ক্যাশ, আর একটা তো সেল। ঠিক আছে, পেড স্যালারি,
একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে ক্যাশ। কোনো ডাউট আছে? বলো। এক্সপেন্স হবে না, এক্সপেন্সের আন্ডারেই তো আসছে, স্পেসিফাই করে বলতে হবে তো কি ধরনের এক্সপেন্স। কারণ আমি যদি বছরের শেষে দেখতে চাই যে আমার স্যালারির পারপাসে কত খরচা হয়েছে, আমি তাহলে কোন অ্যাকাউন্ট দেখবো? স্যালারি অ্যাকাউন্ট দেখবো। যদি আমি জানতে চাই ইলেকট্রিক বিলের পারপাসে কত খরচা হয়েছে, তাহলে আমি ইলেকট্রিক বিলের অ্যাকাউন্ট দেখবো। যদি আমি জানতে চাই বোনাস কত দেওয়া হয়েছে, তাহলে বোনাস অ্যাকাউন্ট দেখবো। ঠিক আছে, সেপারেটলি প্রত্যেকটা এক্সপেন্সের জন্য আলাদা অ্যাকাউন্ট। সাপোজ আমি জানতে চাই যে সারা বছর কুরিয়ার পারপাসে কত খরচা হয়েছে, কুরিয়ার বা পোস্ট অফিস রিলেটেড কত খরচা হয়েছে, তাহলে আমি পোস্ট এজেন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট দেখবো। কিছু বলছিলেন? হ্যাঁ, গুড কোশ্চেন। পেড স্যালারি বলেছে, ক্যাশও হতে পারে ও ব্যাংক হতে পারে, কিন্তু সাইলেন্ট কেসে আমাদের ধরে নিতে হবে যে সেটা ক্যাশের থ্রুতেই হয়েছে, সাইলেন্ট কেসে। কিন্তু আমি যখন 10,000 বা তার বেশি দেখব, তখন আমরা ব্যাংকের থ্রুতেই করব। তখন ক্যাশের জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট হতো, ব্যাংকের থ্রুতে হয়েছে অ্যাজিউম করে নেওয়া হতো, কারণ ইনকাম ট্যাক্সের হিসাবে কোনো পার্সনকে সিঙ্গেল ডেতে 10,000-এর বেশি পে করা যায় না। ঠিক আছে, 10,000 বা তার বেশি ক্যাশে পে করা যায় না ইনকাম ট্যাক্সের হিসাবে। তার মানে যখনই তুমি দেখবে যে সাইলেন্ট কেস রয়েছে, যেমন পেড স্যালারি সাইলেন্ট কেস, ক্যাশে হয়েছে কি ব্যাংকের থ্রুতে, তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে অ্যামাউন্ট কত আছে। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে অ্যামাউন্ট কত আছে। যদি 10,000 বা তার বেশি হয়, তাহলে ব্যাংকের থ্রুতে করবে, যেহেতু সাইলেন্ট আছে। এবার ধরো 10,000-এর বেশি কিন্তু ক্যাশ বলা আছে, সেক্ষেত্রে তুমি ক্যাশই করবে। সেক্ষেত্রে বেশি দিমাগ লাগানোর দরকার হবে না, কারণ তো ক্যাশ তো বলেই দিয়েছে। রিসিভ ডিভিডেন্ড বাই চেক, একটা তো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, চেক অ্যাকাউন্ট হয় না, চেক অ্যাকাউন্ট হয় না, চেক অ্যাকাউন্ট হয় না, ব্যাংক অ্যাকাউন্ট হয়। চেক যখনই আসবে বা চেক কাউকে যখন দেবে, ব্যাংক অ্যাকাউন্ট এসে যাবে। ব্যাংক একটা অ্যাকাউন্ট, আরেকটা ডিভিডেন্ড রিসিভড, ডিভিডেন্ড রিসিভড অ্যাকাউন্ট। লিখে নিয়েছো? খাতায় লেখো বা বইতে লেখো, যে কোনো জায়গায় লিখবে, লিখবে। ব্রড মেশিনারি ফ্রম সুপ্রিয়া, বলো। তাহলে মেশিনারি একটা অ্যাকাউন্ট, মেশিনারি একটা অ্যাকাউন্ট সুপ্রিয়া। ক্যাশ কেন হবে না? হতে তো পারে যে আমি সুপ্রিয়াকে ক্যাশে দিয়ে দিয়েছি। হুম? তাহলে এখানে তিনটে অ্যাকাউন্ট হতে পারে, ক্যাশ অ্যাকাউন্টও হতে পারে, সুপ্রিয়া অ্যাকাউন্টও হতে পারে, হতে পারে। কিন্তু যখন পার্টির নাম মেনশন থাকবে, তাহলে ধরেই নিতে হবে যে সেটা অন ক্রেডিটেই হয়েছে। পার্টির নাম মেনশন রয়েছে, ধরে নিতে হবে যে ক্রেডিটেই হয়েছে, কারণ আমি আমার বইতে, আমার বুকসে আমি কেন অন্যজনের নাম লিখতে যাবো? যদি আমার সেটা ক্যাশে হয়ে যায়, কোনো ট্রানজেকশন যদি আমার ক্যাশে হয়ে যায়, আমি সেই পার্টির নাম নাও লিখতে পারি, লিখে দরকার কি? তার মানে যখন তুমি পার্টির নাম দেখতে পাবে, তার মানে ধরে নিতে হবে যে সেটা অন ক্রেডিটেই হয়েছে। তার মানে পার্টি এসে যাবে, ক্যাশ তো আর আসবে না। সুপ্রিয়া। তাহলে কি বললাম, যে পার্টি থাকলে তোমাকে ধরেই নিতে হবে যে সেটা ধারে হয়েছে, অন ক্রেডিটেই হয়েছে ট্রানজেকশনটা। অন ক্রেডিট ওয়ার্ডটা না মেনশন করা থাকলেও, অন ক্রেডিট ওয়ার্ডটা না মেনশন করা থাকলেও ধরে নিতে হবে যে ধারেই হয়েছে। তো সেই হিসাবে সুপ্রিয়া অ্যাকাউন্ট এসে যাবে, সুপ্রিয়ার কাছ থেকে যেহেতু কেনা হয়েছে এটা। তো এখানে ক্যাশ অ্যাকাউন্ট আসবে না। নেক্সট কি আছে?
একটা তো সেলস অ্যাকাউন্ট, আরেকটা শান্তি স্টোর। ক্যাশ অ্যাকাউন্ট হবে না, ক্যাশ অ্যাকাউন্ট হবে না, সেল করে টাকা তো আসতে পারতো। সেম সেম রুল, এখনই যে রুলটা বলে এলাম, যে পার্টির নাম মেনশন আছে তার মানে ধারেই হয়েছে। নেক্সট, সোল্ড ওল্ড ফার্নিচার ফর ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট। সোল্ড ওল্ড গুডস, এটা শান্তি স্টোর, এটা তো শান্তি স্টোর। হ্যাঁ, ফার্নিচার অ্যাকাউন্ট হবে। কেন হবে ফার্নিচার অ্যাকাউন্ট? ফার্নিচার ইজ নট গুডস। যদি গুডস হতো তাহলে গুডসই মেনশন থাকতো, যদি গুডস হতো গুডসই মেনশন থাকতো। ফার্নিচার যেটা তোমার বিজনেসে ইউজ হচ্ছিল সেটা ওল্ড হয়ে গেছে, তুমি সেটা সেল করে দিয়েছো, ইট ইজ নট গুডস, ইট ইজ অ্যাসেট। অ্যাসেট সেল হলে অ্যাসেটের নামই আসবে, যেমন অ্যাসেট চলে যাচ্ছে। এখনই আমরা যে রুলটা দেখে এলাম, অ্যাসেট পারচেজ করছো তার মানে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, হোয়াট কামস ইন। অ্যাসেট যখন সেল করলে পুরনো হয়ে গেছে, অ্যাসেট চলে যাচ্ছে, অ্যাসেট ক্রেডিট। তো ফার্নিচার অ্যাকাউন্ট আসবে, ঠিক আছে। দেন রিসিভ কমিশন ইন ক্যাশ, ক্যাশে কমিশন পেয়েছো, ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড কমিশন রিসিভড অ্যাকাউন্ট। উইথড্রয়াল অফ গুডস বাই প্রপাইটর, প্রপাইটর তার গুডস নিয়ে গেছে, প্রপাইটর বিজনেস থেকে গুডস নিয়ে গেছে, কি হবে বলো? এক তো ড্রয়িং হবে, কারণ মালিককে বোঝাতে গেলে আমি কি করব, ড্রয়িং করব, কারণ ও তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে তো আসছে না। তো একটা তো ড্রয়িং হবে, কোনো কনফিউশন নেই এতে। আরেকটা কি হবে, কি নিয়ে গেছে, গুডস। কিছুক্ষণ আগেই বলেছিলাম যখনই গুডস রিলেটেড কোনো ট্রানজেকশন হবে কি এসে যাবে, পারচেজ এসে যাবে, ঠিক আছে। তাহলে পারচেজ এসে যাবে, পারচেজ তোমার যেটা কেনা ছিল সেটাই নিয়ে গেছে, তার মানে কি এখন পারচেজ অ্যাকাউন্টটাই ধরতে হবে। মানে পারচেজ কমে যাবে তো, মানে ধরো 5 লাখ টাকার পারচেজ করেছিলে, সে তার থেকে 5,000 নিয়ে গেছে, তার মানে 5,000 কমে যাবে পারচেজ অ্যাকাউন্ট থেকে, তার মানে পারচেজ অ্যাকাউন্ট চলে আসবে এখানে। পেড টেলিফোন চার্জেস, একটা অ্যাকাউন্ট তো টেলিফোন চার্জেস, চার্জেস বা টেলিফোন এক্সপেন্সও বলতে পারো, কোনো অসুবিধা নেই, টেলিফোন এক্সপেন্স অর চার্জেস। দেন আরেকটা অ্যাকাউন্ট ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট, এখানে পেড ওয়ার্ডটা লেখা রয়েছে না, পেমেন্ট হয়ে গেছে। ক্যারেজ, পেড ক্যারেজ অন পারচেজ, একটা ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট, ইনওয়ার্ড, ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট একটা হবে, আরেকটা হবে ক্যাশ। ক্যারেজ দু ধরনের হয়, ক্যারেজ দু ধরনের হয়, ক্যারেজ মানে কি বয়ে নিয়ে আসার খরচা তো, ক্যারিং চার্জ এটা, সেটা দু ধরনের হয়, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। তুমি যখন গুডস কিনে নিয়ে আসছো বিক্রি করবে বলে, বিক্রি করবে বলে কিনে নিয়ে আসছো, বা র ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসছো ম্যানুফ্যাকচার করবে বলে, তখন সেই ক্যারিং চার্জ হবে ক্যারেজ ইনওয়ার্ড। যদি সেল করার জন্য তোমাকে দিতে হয়, সাপোজ কাস্টমারের ডেলিভারি পৌঁছাতে হবে, তার জন্য তোমাকে ক্যারিং চার্জ দিতে হতে পারে, তো সেক্ষেত্রে ক্যারেজ আউটওয়ার্ড। ঠিক আছে, এখানে পারচেজের উপরে, পারচেজ করেছে গুডস, সেই কারণে তাকে ক্যারেজ দিতে হচ্ছে। দেন রিটার্ন গুডস টু পবন, পবনকে রিটার্ন করা হচ্ছে, এটা সেলস রিটার্ন না পারচেজ রিটার্ন? পারচেজ রিটার্ন, ঠিক।
তাহলে কোন অ্যাকাউন্ট এসে যাবে? পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট এসে যাবে। আর একটা অ্যাকাউন্ট পবন, গুডস রিটার্ন বাই শান্তি স্টোর। এটা কি কি রিটার্ন বলো? সেলস রিটার্ন, এটা সেলস রিটার্ন। আর একটা অ্যাকাউন্ট কি হবে? শান্তি স্টোরস। ঠিক আছে, তাহলে আমি যে গুডসের 4টে ক্যাটেগরি বলেছিলাম, গুডসের 4টে অ্যাকাউন্ট হয়, তাহলে সেগুলো এখন কাজে আসছে তো। গুডসের 4 ধরনের অ্যাকাউন্ট হয়, পারচেজ অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, গুডস রিটার্ন, সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, সেলস অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট। তাহলে এখানে কমপ্লিট হলো। এর পরেরটাতে এসে যাও, অ্যাসাইনমেন্ট নাম্বার 3। ascertain debit credit in the below mentioned transaction. Started business with cash, তোমাকে এখানে মেনশন করতে হবে দুটো অ্যাকাউন্ট, টু অ্যাকাউন্ট কনসার্ন। ফার্স্ট অ্যাকাউন্ট কি হবে? ফার্স্ট অ্যাকাউন্ট ক্যাশ, সেকেন্ড অ্যাকাউন্ট ক্যাপিটাল। ক্যাশের টাইপ কি? টাইপ অফ অ্যাকাউন্ট ওই যে 3টে ক্যাটেগরি পড়ে এসেছিল, রিয়েল, আর ক্যাপিটালের ক্যাটেগরি পার্সোনাল। ক্যাশ কি হবে? ডেবিট হবে। হোয়াট কামস ইন? ক্যাশটা ডেবিট হবে, ক্যাশ অ্যাকাউন্ট। আর ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি? পার্সোনাল ক্রেডিট। নেক্সট কি আছে? পারচেজ গুডস ফর ক্যাশ। একটা তো পারচেজ অ্যাকাউন্ট হবে, একটা আরেকটা হবে ক্যাশ। পারচেজের ক্যাটেগরি, ক্যাটেগরি বলো নমিনাল, রিয়েল, এটা তো ডেবিটে ডেবিট। ক্যাশ কেন ক্রেডিট হলো বলো, তুমি বলো। ক্যাশ কি ক্রেডিটে হবে? তো ক্যাশ কেন ক্রেডিট হবে? ক্যাশ অ্যাকাউন্টটা কেন ক্রেডিট হবে? ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ চলে যাচ্ছে। হোয়াট গোজেস আউট, যে রুলটা পড়ে এসেছি, হোয়াট গোজেস আউট, ক্যাশ চলে যাচ্ছে, সেই জন্য ক্রেডিট। এবার আমি কিন্তু উল্টো করে লিখবো তাকি তোমার কনফিউশন ক্রিয়েট হয়। এটা কি হবে? একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সঞ্জয়। তো ব্যাংক হচ্ছে রিয়েল, সঞ্জয় হচ্ছে পার্সোনাল। তো সরি, পার্সোনাল না লিখে তোমার এটা সঞ্জয়, পার্সোনাল। তো রিয়েল, রিয়েল হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে পার্সোনাল। এবার বলো ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে? তুমি বলো, তুমি বলো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। তুমি কোনটা বুঝতে পারছো না? সঞ্জয়ের কাছ থেকে সঞ্জয়কে পেমেন্ট করা হয়েছে চেকে, তো এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট বললে আর একটা রয়েছে সঞ্জয়। তাহলে গোল্ডেন রুল ফলো করে বলো যে কোন অ্যাকাউন্ট ডেবিট হবে, কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। দেখো ব্যাংক থেকে তো টাকা চলে যাচ্ছে, তার মানে কি হবে?
ক্রেডিট হবে, তাহলে ক্রেডিটে ব্যাংক, ডেবিটে কি হবে সঞ্জয়। সঞ্জয় এখানে কি রিসিভার, এখানে আমি পাল্টে দিয়েছি, আমি যদি সঞ্জয়টা এখানে লিখতাম তারপরে ব্যাংকটা লিখতাম তাহলে তুমি, ঠিক আছে। এরপরে এসে যাও purchase goods on credit from Sundar, purchase goods on credit from Sundar, purchase আরেকটা সুন্দর, পারচেজ কি নমিনাল পার্সোনাল, পারচেজ তাহলে ডেবিট হবে, পারচেজটা ক্রেডিট হবে সুন্দর। সুন্দর কেন ক্রেডিট হবে, গোল্ডেন রুল ফলো করে বলো, সুন্দর গোল্ডেন রুল ফলো করে বলো, গোল্ডেন রুলের হিসাবে সুন্দর কেন ক্রেডিট হবে। সুন্দর এখানে গিভার, তোমাকে কি দিয়েছে বো, ও দিয়েছে গুডস। সোল্ড গুডস ফর ক্যাশ, একটা সেলস আরেকটা কি হবে ক্যাশ, সেলস নমিনাল, ক্যাশ রিয়েল, ডেবিট কোনটা হবে, ক্যাশ সেলস কোনটার মধ্যে ডেবিট হবে, ক্যাশ ডেবিট হবে, ক্যাশ আসছে তো, হোয়াট কামস ইন ক্যাশ আসছে তো সেল করে, সেলস কেন ক্রেডিট হবে, গোল্ডেন রুলে কি লেখা আছে, গোল্ডেন রুলে লেখা আছে যে নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট হয়, সেলস এখানে ইনকাম, তো সেই সেন্সে ক্রেডিট হবে, বুঝতে পারলে। কোন রুল, এটা এক্সাম্পল, এখানে মডার্ন রুল লেখা আছে তো হেডিং এ গোল্ডেন, এটা এই বক্সটা, হ্যাঁ এক্সাম্পলটা দেখতে পারো কিন্তু রুল কিন্তু এটা নয়, এটা এক্সাম্পল, এটা মডার্ন রুল, ওখানে রয়েছে গোল্ডেন রুল বক্সের মধ্যে যেটা আছে। আচ্ছা এরপরে এফ এর সোল্ড গুডস, সেলস একটা অ্যাকাউন্ট আর একটা সেলস অনিল, অনিল কি পার্সোনাল আর সেলস নমিনাল, ডেবিট কে, ডেবিট কে অনিল, অনিল ডেবিট হবে, ক্রেডিট কে হবে সেলস, কোনটা হবে সেলস। আচ্ছা এরপরে আছে স্যালারি পেড টু ক্যাশিয়ার, বলো আরেকটা, একটা তো হবে স্যালারি বলেছো, আচ্ছা স্যালারি আমি এখানে নিচে লিখছি, আরেকটাতে কি হবে, বলো তুমি বলো, ক্যাশ, দেখো এখানে তুমি বলতে পারো যে আমার ক্যাশিয়ার আছে আমি ক্যাশিয়ার করব, তাই তো, ক্যাশিয়ারকে টাকা দিয়েছি। দেখো শুধুমাত্র গুডসের পারচেজের ক্ষেত্রে যদি ধারে পারচেজ করো পার্টি আসবে, গুডসের সেলের ক্ষেত্রে যদি ধারে সেল করো পার্টি আসবে, আর কোনো কেসেই পার্টি আসবে না, আর কোনো কেসেই পার্টি আসবে না, দেখতে হবে যে কি পারপাসে খরচা হয়েছে। পার্টি শুধুমাত্র দুটো কেসেই আসবে, যদি ধারে পারচেজ করো গুডস, ধারে সেল করো, এখানে কি ওই কেস আছে কি, এখানে তো ওইসব কিছু কেস নেই, এখানে তো জাস্ট স্যালারি দিয়েছো, তো একটা তো স্যালারি হবে, ক্যাশিয়ার বলে কোনো পার্টি আসবে না, আরেকটা কি আসবে, টাকা আসবে, ক্যাশ আসবে, এটা রিয়েল, স্যালারি নমিনাল, ডেবিট কে, ক্যাশ ডেবিট,
স্যালারিটা ডেবিট হবে, স্যালারি এক্সপেন্স, ক্যাশ চলে যাচ্ছে, ক্রেডিট। দুটো আছে। রিসিভ ডিভিডেন্ড। আচ্ছা, এখানে রিসিভ ডিভিডেন্ড রয়েছে, তুমি ক্যাশও করতে পারো, ব্যাংক করতে পারো, কিন্তু প্রেজেন্ট সিনারিও তুমি যদি মাথায় রাখো, তোমার ডিভিডেন্ড কি তোমার ক্যাশে তুমি পাবে? ব্যাংকের থ্রু দিয়েই তোমার ডিভিডেন্ড আসবে। তো একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা ডিভিডেন্ড রিসিভড, একটা রিয়েল নমিনাল, রিয়েল না না ডিভিডেন্ড না, এটা ইনকাম, ইনকাম ইনকাম। ডিভিডেন্ড তো কোনো সময় বলিনি যে পার্সোনাল বলে, এটা তো ইনকাম, ইনকাম অলওয়েজ তো নমিনাল হবে, ঠিক আছে? ডিভিডেন্ড নমিনাল। ডিভিডেন্ড তো এক ধরনের রিটার্ন, তুমি শেয়ারে ইনভেস্ট করেছো, সেখান থেকে টাকা পাচ্ছ রিটার্ন, যেটাকে আমরা ইনকামই বলছি। ডিভিডেন্ড লাভ্যাংশ, বাংলি হচ্ছে লাভ্যাংশ। তাহলে ডেবিট হবে ব্যাংক ডিভিডেন্ড রিসিভড। ডিভিডেন্ড হবে, ক্যাশ হবে না, সরি ব্যাংক হবে, ব্যাংক হবে, ক্যাশ হবে না। ডিভিডেন্ড রিসিভ হবে আরেকটা, ব্যাংক আর ডিভিডেন্ড রিসিভ। ব্যাংক ডেবিট হবে, ডিভিডেন্ড রিসিভ ক্রেডিট হবে। আরেকটা কি আছে, ক্যাশ রিসিভ ফ্রম রামেন, রামেন রিয়েল পার্সোনাল। আর কিছুক্ষণের মধ্যেই চ্যাপ্টার শেষ হবে, ঠিক আছে? হুম হুম ক্যাপিটাল ইন্ট্রোডিউস ইন দ্য বিজনেস, ইনটু বিজনেস কি হবে? ডেবিট কি হবে? প্রথমে তোমার কাজ কি, দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করা, তারপর সেই দুটো অ্যাকাউন্টের ডেবিট করার জন্য, ক্রেডিট করার জন্য যে রুল রয়েছে সেটা অ্যাপ্লাই করা। এবার যেটা ডেবিট হবে সেটা ডেবিটে লিখবে, যেটা ক্রেডিট হবে ক্রেডিটে লিখবে। তাহলে এখানে কি আছে, ক্যাশ আছে আর একটা আছে ক্যাপিটাল। আরে বিজনেস স্টার্ট করেছে তো জাস্ট, ক্যাপিটাল ইন্ট্রোডিউসড ইন দ্য বিজনেস, ক্যাপিটাল ইন্ট্রোডিউসড ইন দ্য বিজনেস মানে বিজনেস স্টার্ট হয়েছে ক্যাশ টাকা দিয়ে। একটা তো ক্যাশ আর একটা ক্যাশ ডেবিট। ক্যাপিটাল কে দিয়ে থাকে? মালিক, ওনারের নামে। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। পারচেজ গুডস ফর ক্যাশ, একটা তো আছে পারচেজ, আরেকটা তো ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ কেন ডেবিট হবে? ক্যাশ তো চলে যাবে। কে বলেছে? তুমি তুমি বলেছো তো। হুম, আচ্ছা। ও বললে ওর কাছে, ও তো করেছে 3-4 2 মাসের মতো ক্লাস হয়ে গেল, ও যদি ভুল বললে। এতে পারচেজ তাহলে ডেবিট হয়ে যাবে, আর ক্যাশ কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, দামোদরকে সেল হয়েছে, কি হবে? সেলস ডেবিট কি হবে? ডেবিট না, সেল হবে না, সেল তো ইনকাম, সেল তো ইনকাম। দামোদর, ধারে সেল হয়েছে, তাহলে দামোদর গোল্ডেন রুলের হিসাবে কি? রিসিভার। ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক, এটা তুমি মডার্ন রুল অ্যাপ্লাই করো, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। মডার্ন রুল অ্যাপ্লাই করো। মডার্ন রুলে কি বলছিল, যে তোমার যে কোনো অ্যাসেট যদি বাড়ে, সেই অ্যাসেটটাকে ডেবিট করবে, যে অ্যাসেট কমবে সেটাকে ক্রেডিট করবে। তাহলে এখানে কোন অ্যাসেট বাড়লো? ব্যাংক ব্যালেন্স বাড়লো। মডার্ন রুল কি বলেছে, যে তোমার কোনো অ্যাসেট যদি বাড়ে সেটাকে ডেবিট করবে, কোনো অ্যাসেট যদি কমে ক্রেডিট করবে। ওখানে ইনক্রিজ লেখা আছে না, ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ ক্রেডিট।
তার মানে এখানে তোমার কোন অ্যাসেট বাড়লো? ব্যাংক ব্যালেন্স। ব্যাংক অ্যাকাউন্ট তাহলে ডেবিট হবে। আর ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ ব্যালেন্স কমেছে, ক্রেডিট হবে। সোল্ড গুডস ফর ক্যাশ, ক্যাশ এসেছে, ডেবিট হবে। সেল তোমার কাছে ইনকাম, গোল্ডেন রুলের হিসাবে ক্রেডিট হবে। উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, খাতায় লিখে নিচ্ছ তো? আচ্ছা, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক তোমার সব মনে থাকবে তো? আচ্ছা, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, উইথড্র মানে কি? ব্যাংক থেকে টাকা তুলেছো, তার মানে এখন কোনটার ব্যালেন্স আছে বেশি? কোন অ্যাসেট বেড়ে রয়েছে? এখন ক্যাশ বেড়ে রয়েছে, ইনক্রিজ হয়ে রয়েছে, ক্যাশ ডেবিট হবে। ব্যাংক ব্যালেন্স কমে গেছে, ক্রেডিট হবে। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, ব্যাংক ডেবিট করো। ক্যাশ ব্যালেন্স কমে গেছে, ক্যাশ ক্রেডিট করো। ট্রাভেলিং এক্সপেন্স পেমেন্ট হয়েছে, এক্সপেন্সটা ডেবিট করবে। এক্সপেন্সের নাম কি আছে? ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট। আর পেমেন্ট হয়ে গেছে মানে অলরেডি, তাহলে কি চলে গেছে? ক্যাশ চলে গেছে। উইথড্র ক্যাশ ফর ফর তার মানে কি ইন্ডিকেট করতে চাইলো? ড্রয়িং। ড্রয়িং ডেবিট হবে কি ক্রেডিট হবে? ক্রেডিট না। টাকা, টাকা এই ট্রানজেকশনে টাকা কে নিয়ে গেল? টাকা কে নিয়ে গেল? মালিক নিয়ে গেল। মালিক এখানে রিসিভার হলো কি গিভার হলো? রিসিভার হলো। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের যে রুল রয়েছে, রিসিভার ডেবিট মানে মালিকের অ্যাকাউন্ট ডেবিট। মালিকের দুটো অ্যাকাউন্ট রয়েছে বলেছিলাম, পার্সোনাল আর সরি ড্রয়িং আর ক্যাপিটাল, তাহলে ড্রয়িং ডেবিট হবে। ড্রয়িং আর ক্যাপিটাল দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো এখানে ড্রয়িং ডেবিট হবে। তাহলে কি ক্রেডিট হবে? না, ক্যাশ, ক্যাশ ক্রেডিট হবে। উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজের জন্য ফ্যাক্ট বলো, ফ্যাক্ট কি আছে? ফ্যাক্ট হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলেছে মালিক পার্সোনাল ইউজের জন্য, ফ্যাক্ট হচ্ছে এটাই। ড্রয়িংস তো আসবে, কোনো ডাউট আছে? আমি বলেছিলাম কি মালিক যে কোনো জিনিস নিয়ে গেলে সে রিসিভার হয়ে যাচ্ছে, রিসিভার হয়ে যাচ্ছে, তার মানে ডেবিট হবে, ড্রয়িং ডেবিট হবে তার অ্যাকাউন্ট। এরপরে কি নিয়ে গেছে? ক্যাশ তো নিয়ে গেছে, কোথার থেকে নিয়ে গেছে? তার মানে তো ব্যাংক ব্যালেন্স কমবে। রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, কি হবে? ব্যাংকটা ডেবিট হবে। কেন হবে তুমি বলো? ঠিক, ঠিক বুঝেছো। ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে, ব্যাংকের ব্যালেন্স বাড়বে, অ্যাসেট বাড়বে, অ্যাসেট বাড়লে ডেবিট। তোমার ইনকামের নাম কি আছে? ইন্টারেস্ট, ইন্টারেস্ট রিসিভ অ্যাকাউন্ট করে দাও, ঠিক আছে। নেক্সট, পারচেজ ফার্নিচার ফ্রম মেসার্স ফার্নিচার কেবিন। ফার্নিচার কিনেছো, ফার্নিচার, ফার্নিচার গুডস নয়, ফার্নিচার গুডস নয়। তাহলে বলেছিলাম যে গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট, গুডস বাদ দিয়ে কোনো অ্যাসেট পারচেজ করলে সেই অ্যাসেটের অ্যাকাউন্ট এসে যাবে, পারচেজ অ্যাকাউন্ট আসবে না। তো এখানে কি হবে? তাহলে এখানে এসে যাবে ফার্নিচার অ্যাকাউন্ট। হোয়াট কামস ইন, হোয়াট অ্যাসেট কামস ইন ডেবিট? ফার্নিচার ডেবিট। আর এখানে ট্রানজেকশন ধারে হয়েছে কি ক্যাশে হয়েছে?
অন ক্রেডিট অর ইন ক্যাশ হয়েছে, অন ক্রেডিট অর ইন ক্যাশ হয়েছে ট্রানজেকশন, অন ক্রেডিট হয়েছে কারণ ক্যাশ তো মেনশন করা নেই, তাছাড়া তোমার পার্টির নাম মেনশন আছে, পার্টির নাম। আমি বলেছিলাম যখন কোনো ক্যাশের কথা মেনশন নাই বা পেমেন্টের কথা মেনশন নাই কিন্তু পার্টি মেনশন করে দিয়েছে, তখন ধরে নিতে হবে যে সেটা ধারেই হয়েছে। তাহলে পার্টির নাম কি আছে? মেসার্স, এটা হচ্ছে দোকানের নাম, মেসার্স ফার্নিচার কেবিন অ্যাকাউন্ট, ঠিক আছে, মেসার্স ফার্নিচার কেবিন অ্যাকাউন্ট। তো এরই সাথে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 শেষ হয়ে গেল। এটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারণ এরই উপরে বেস করে রয়েছে। এর আগে আমরা দেখেছি থিওরি, ঠিক আছে।